আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের আজকে আমরা গতদিন যে ক্লাসগুলো দেখেছিলাম যে পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধনের। তো রাসায়নিক বন্ধন আমরা জানি যে আমাদের রাসায়নিক বন্ধন প্রধানত দুই প্রকার, আয়নিক বন্ধন আর সমযোজী। এছাড়া আরো 19 সিলেবাসে ধাতব বন্ধন বলে আরেকটা বন্ধনের কথা আলোচনা করা হয়েছে। তো সেই আয়নিক বন্ধনগুলো আর ধাতব বন্ধন, এক কথায় রাসায়নিক বন্ধন আলোচনা করার আগে যে বেসিক জিনিসগুলো আমাদের জানা উচিত, আমি কিন্তু সেইগুলো নিয়েই তোমাদের মাঝে আলোচনা করার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা আমার সাথে অবশ্যই সহযোগিতা করবা এবং বই ও খাতা নিয়ে বসে পড়বা, যেন এখান থেকে বোঝার পরে বইয়ের সাথে মিলিয়ে তোমরা সঠিকভাবে বুঝতে পারো। তো আজকে আমি যে টপিকগুলো আলোচনা করবো এখানে লিখে রেখেছি: যৌগমূলক ও যোজনী, রাসায়নিক সংকেত, আণবিক সংকেত আর আণবিক সংকেত লেখার নিয়ম, গাঠনিক সংকেত এবং স্থূল সংকেত। তো সেই আলোচনার সুবিধার্থে প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যৌগমূলক। তো যৌগমূলক জিনিসটা কি সেটা যদি আমরা একটু দেখি, তো একাধিক মৌলের পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। তার মানে একাধিক মৌলের পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত ধনাত্মক ও ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছকে আমরা বলবো যৌগমূলক। তো তোমাদের কিন্তু অনেক কনফিউজ হয়, কারণ আমি যখন সরাসরি পড়াই ক্লাসে তখন আমি দেখি যে তোমাদের কি কি সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো কিন্তু আমি এখানে পয়েন্ট আউট করেছি যে এই বিষয়গুলো তোমাদের একটু সমস্যা হয় যে আণবিক বন্ধন বোঝার আগে বা রাসায়নিক বন্ধন বোঝার আগে যে সমস্যাগুলো, সেটা আমরা একটু দেখার চেষ্টা করতেছি আজকে। তো যৌগমূলক হলো যে এক বা একাধিক বা দুইয়ের অধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা মৌলের মতো আচরণ করবে। তো তোমরা কিন্তু এটা দেখেছো যে H2O, এখানে কিন্তু হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, এই দুটা মৌল পরস্পরে যুক্ত হয়ে কিন্তু পানি তৈরি করেছে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু হাইড্রোজেনটা নিজস্ব একটা সত্তা প্রকাশ করে, আবার এখানে যে অক্সিজেন আছে এই অক্সিজেনটা কিন্তু নিজস্ব একটা সত্তা প্রকাশ করে। তার মানে হাইড্রোজেন আর অক্সিজেন কিন্তু দুইটা মৌল আলাদা ছিল, একসাথে বিক্রিয়া করে কিন্তু পানি তৈরি করেছে। তো একই রকম ভাবে এখানে যে যৌগমূলক গুলো আছে সেই যৌগমূলক গুলো এখানে যেমন অক্সিজেন একটা নিজস্ব সত্তা হিসেবে কাজ করেছে, ঠিক এই যৌগমূলকগুলো দুইটা মৌল একসাথে হয়ে একটা নিজস্ব সত্তার মতো কাজ করবে, মানে একটা মৌলের মতো আচরণ করবে। তো এটা হচ্ছে যৌগমূলক। আর এখানে আমি কয়েকটি যৌগমূলক রেখেছি, তোমাদের বইতে আরো অনেক যৌগমূলক আছে। তো যৌগমূলকের যে আধান সংখ্যা থাকে সেই আধান সংখ্যাই কিন্তু যোজনী সংখ্যা। আবার বলতেছি, যৌগমূলকের যে আধান সংখ্যা থাকে সেই আধান সংখ্যাই কিন্তু যোজনী সংখ্যা। তো এখানে N4+ একটা আধান আছে, এই জন্য একটা +1, সেই 1টা হচ্ছে আমাদের যোজনী 1 NH4+ এর। আর কার্বনের আছে CO3 2-, সেক্ষেত্রে যেহেতু দুইটা আধান আছে এই জন্য যোজনী হচ্ছে 2। NO3- নাইট্রেট, যেটা একটা মাইনাস আছে একটা 1, মানে হচ্ছে একটা যোজনী। এরপর হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন বা হাইড্রোক্সিল আয়ন, সেটা হচ্ছে OH-, একটা মাইনাস আছে একটা 1। তো এগুলো আমরা দেখবো হচ্ছে যৌগমূলকের যে আধান সংখ্যা থাকবে সেই আধান সংখ্যাই কিন্তু হবে আমাদের যোজনী সংখ্যা। তো এখন আমি বলি যে আমি যৌগমূলক যে একটা মৌলের মতো কাজ করে সেটা যদি আমরা একটা উদাহরণ দেখি, যে এখানে আমি যে পানির কথা বললাম H+, এখানে আমরা এই OH টা যদি একটু বিক্রিয়া করাই, তো এখানে H+ আর OH যেটা আছে এটা যদি বিক্রিয়া করা তাহলে আমাদের কিন্তু হবে H2O, এখানে H+, আর এখানে যদি আমরা OH- টা বিক্রিয়া করাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে H2O। তো এখানে হাইড্রোজেনটা আলাদা একটা সত্তা হিসেবে প্রকাশ হয়েছে আর OH একটা সত্তা হিসেবে প্রকাশ হয়েছে, মানে OH টা কিন্তু একটা মৌলের মতো কাজ করছে, এই জন্য এটা হবে আমাদের যৌগমূলক। মানে হচ্ছে হাইড্রোজেন একটা আলাদা মৌল হিসেবে কাজ করেছে আর OH একসাথে একটা মৌলের মতো কাজ করেছে, এটা হচ্ছে যৌগমূলক। একই রকম ভাবে যদি আমি কার্বনেটটা দেখি, তোমরা এই সংকেতটা অবশ্যই দেখেছো, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। এখানেও কিন্তু এই
CO3 যেটা ছিল -2, সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা মৌল হিসেবে কাজ করেছে, আর কার্বনেট ক্যালসিয়াম যেই মৌলটা আছে সেটা আলাদা একটা কাজ হয়েছে, সেই বিক্রিয়া করেছে, যোগ হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু CO3টা কিন্তু একটা নিজে যৌগমূলক, আর ক্যালসিয়াম কিন্তু আলাদা একটা মৌল। সেই ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটকে একটা মৌলের মতো হিসেবে ব্যবহার হচ্ছে। তো আশা করি যৌগমূলকটা বুঝতে পেরেছি, এরপর আর কখনো সমস্যা হবে না। এরপর আমরা দেখবো রাসায়নিক সংকেত। তো রাসায়নিক সংকেত যদি আমি বলি, সংকেত জিনিসটা কি, তোমরা ক্লাস 8 এ কিন্তু প্রতীক সংকেত পড়ে এসেছো। তো প্রতীক হচ্ছে মৌলের সংক্ষিপ্ত বা মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলি। যেমন আমি যদি এখানে লিখি হচ্ছে হাইড্রোজেন, সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি H, হাইড্রোজেন। তো এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক H। আর যখন একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমরা জানি পরস্পর H2O অণু গঠন করে, এটা কিন্তু এখন H2O এই হাইড্রোজেনের সংকেত হয়ে গেল। একই রকম ভাবে যদি আমরা এখানে কিছুক্ষণ আগে দেখেছিলাম H2O, এটা একটা সংকেত। এরপর যদি NaCl দেখি, সোডিয়াম ক্লোরাইড, এটা একটা সংকেত। তো সংকেত আমরা বুঝতে পারলাম যে যৌগের ক্ষেত্রে কোন যৌগের সংক্ষিপ্ত নামের রূপকে আমরা বলবো সংকেত, কোন যৌগের সংক্ষিপ্ত নামের বা নামের সংক্ষিপ্ত রূপকে বলবো সংকেত। আর এটা কিন্তু মৌল ছিল, যেটাকে আমরা বলবো হচ্ছে, এটা হচ্ছে প্রতীক। আর এগুলো হচ্ছে সব সংকেত। তো আশা করি সংকেতটা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা দেখবো সেটা সংকেত লেখার নিয়ম। সংকেত লেখার কয়েকটি নিয়ম আছে, এই নিয়মটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে, না হলে সংকেতের যেই বিশেষায়িত সেটা কিন্তু হারায় যাবে। যেমন আমরা যদি এখানে লিখি H2O, এখানে তোমরা কি জানো যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, আর অক্সিজেনের যোজনী কিন্তু হচ্ছে আমরা জানি 2। সেই ক্ষেত্রে এখানে এই সংকেতটা দেখে আমরা কি বুঝতেছি, সংকেতটা দেখেই কিন্তু আমরা বুঝতেছি যে এখানে যদি হাইড্রোজেন আর অক্সিজেন লিখি, তো হাইড্রোজেন যোজনী হচ্ছে 1, সেই একটা আমরা এখানে দিলাম, আর অক্সিজেন যোজনী ছিল 2, সেই 2টা আমরা দিলাম এখানে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের H2O হলো। তার মানে এই প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে, আমরা পরস্পর যে দুটা মৌল যোগে যোগ গঠন করবে, তাদের যে নিজস্ব যোজনী আছে তার বিপরীত পাশের যে মৌল থাকবে তার মৌলের ডান পাশের নিচে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের সংকেত লেখার নিয়ম। আবার বলতেছি, যেমন এর অক্সিজেনের যোজনী ছিল 2, এটা কিন্তু হাইড্রোজেন আসছে ডান পাশে নিচে। আবার একই রকম ভাবে হাইড্রোজেন 1 ছিল, এটা কিন্তু ডান পাশে 1 দিলেও আমরা দিতে পারি, না দিলেও দিতে পারি। সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের সংকেত লেখার নিয়ম। আরেকটা নিয়ম আছে, যেমন আমাদের যদি এমন হতো H2, অথবা আমরা এরকম একটা সংকেত, সবচেয়ে সহজ সংকেত লিখি C6H6। তো এটা তোমরা হয়তো জানো, এটার নাম হচ্ছে বেনজিন, C6H6 বেনজিন। তো এই বেনজিনের সংকেত আমরা দেখতেছি কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে 6 দ্বারা বিভাজ্য হলে, আমরা যদি সংকেতের ক্ষেত্রে যদি একই সংখ্যা মানে একাধিক যেই যোজনী থাকবে, যোজনীগুলোকে যদি আমরা নির্দিষ্ট একটি সংখ্যা দিয়ে বিভাজ্য করতে পারি, দুটাকে ভাগ করতে পারি, তাহলে সেটা কিন্তু হবে আমাদের ভাগ করতে হবে, বিভাজ্য করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে, এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি CH। তো এটা হচ্ছে আরেকটা রুলস, এটা অবশ্যই মনে রাখবা যে হচ্ছে একই সংখ্যাতে যদি বিভাজ্য করা যায় তো বিভাজ্য দিব, বিভাজ্য করে নিয়ে বাকি সংকেতটা আমরা লিখবো। তো এই হলো সংকেত লেখার নিয়ম। এখন আমরা যেটা দেখবো হচ্ছে আণবিক সংকেত, আর হচ্ছে স্থূল সংকেত আর গাঠনিক সংকেত, এই তিনটা আমরা বিষয় দেখবো। তো এখন আমরা দেখবো যে হচ্ছে সংকেত, আণবিক সংকেত, স্থূল সংকেত এবং গাঠনিক সংকেত। তো আণবিক সংকেতটা হচ্ছে কাকে বলে? তো আণবিক সংকেত হচ্ছে একটা যৌগের সংকেতের, যে সংকেতে কি কি মৌল কি পরিমাণ আছে সেটা নির্দেশ করে। যেমন আমরা যদি এখানে দেখি হচ্ছে H2SO4, এখানে কিন্তু আমরা দেখতেছি এটা একটা সালফিউরিক অ্যাসিডের সংকেত। তো এই সালফিউরিক অ্যাসিডের সংকেতে আমরা দেখতেছি হাইড্রোজেন আছে 2টা, একই রকম ভাবে সালফার আছে হচ্ছে 1টা, আর হচ্ছে অক্সিজেন আছে আমাদের কিন্তু 4টা। তো এই H2SO4 এই সংকেতে হাইড্রোজেন 2টা, সালফার 1টা, অক্সিজেন 4টা। তার মানে আমরা বুঝলাম যে এই যৌগে হাইড্রোজেন আছে 2টা, সালফার 1টা, অক্সিজেন 4টা। তো এই সংকেতের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারলাম এই যৌগটায় কোন কোন মৌল কি পরিমাণ আছে, সংখ্যা কত, এটা আমরা দেখতে পারলাম। তো এই জন্য কিন্তু এই সংকেতটাকে আমরা বলবো আণবিক সংকেত। এরপর দেখবো স্থূল সংকেত। তো স্থূল সংকেতটা হচ্ছে কোন যৌগের
কোন কোন মৌল কি পরিমাণ আছে সেটা নির্দেশ করবে না, করবে একটা নির্দিষ্ট অনুপাত। যেমন আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম C6H6, এটা হচ্ছে বেনজিনের একটি সংকেত। তো এই C6H6 এই সংকেতটাকে কিন্তু আমরা, যেহেতু কার্বনের 6টা হাইড্রোজেনের সংখ্যা 6টা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 6 দিয়ে এটাকে বিভাজ্য করতে পারি, ভাগ করতে পারি। তো এটা যেহেতু ভাগ করলে আমাদের হয় CH, তো এটা হচ্ছে স্থূল সংকেত বেনজিনের। এখানে কিন্তু কার্বন আছে আমাদের একটা আর হাইড্রোজেন কিন্তু একটা আছে, সেই ক্ষেত্রে কিন্তু কার্বন অনুপাত হাইড্রোজেন সমান আমরা কিন্তু পেলাম 1:1, মানে 1:1। তার মানে কার্বন আর হাইড্রোজেনটা 1:1 অনুপাতে নির্দেশ করতেছে, এই জন্য এটা স্থূল সংকেত। এরপরে যাব আমরা গাঠনিক সংকেত। তো গাঠনিক সংকেতে মৌলগুলো পরস্পর শিকল আকারে যুক্ত থাকে। গাঠনিক সংকেতে মৌলগুলো পরস্পর শিকল আকারে যুক্ত থাকে, শিকল আকারে যুক্ত থাকে। যেমন আমরা যদি দেখি কার্বন হাত আছে 4টা, মানে যোজনী হচ্ছে 4, সেই 4টা যোজনীর সাথে কিন্তু 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, আর এখানে বন্ড আকারে দেখা যাচ্ছে। যদি কার্বন সংখ্যা আমরা আরো বাড়াই, সেই ক্ষেত্রে এখানে হবে হচ্ছে আমাদের ইথেনের যে সংকেত সেটা হচ্ছে এমন। তো এটা হচ্ছে ইথেনের সংকেত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু শিকল আকারে রয়েছে। তো এবং হচ্ছে এখানে এই যে শিকল আকারে যে কার্বনের সাথে এই হাইড্রোজেন যে এই সম্পর্কটা কিন্তু বন্ধন, আর এই বন্ধনগুলো কিন্তু অবশ্যই সমযোজী বন্ধন হবে। তো এটা হচ্ছে আমাদের গাঠনিক সংকেত। তো আজকে আমরা এতটুকু দেখলাম, আর পরবর্তী ক্লাসে আমরা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখবো, যেটা হচ্ছে অষ্টকের নিয়ম আর দুইয়ের নিয়ম। তোমাদের যাদের অষ্টক এবং দুইয়ের নিয়ম সমস্যা আছে তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়বে নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসটা তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের কি করতে হবে তোমরা বুঝতে পারছো। তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা অন করে দিতে হবে, কারণ সবার আগে তোমরা যেই ক্লাসগুলো পেতে চাও তাহলে বেল আইকনটাকে অবশ্যই অন করতে হবে। আর পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দেখবা, এবং এই ক্লাসগুলো আমরা যেই টপিকগুলো আলোচনা করলাম অবশ্যই বইয়ের সাথে মিলিয়ে হাতে কলমে শিখবা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।